হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক্যাল টিপস অফ মনি। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে নিউবর্ন বেবিরা কেন কেঁদে ওঠে, বেসিক্যালি রাত্রিবেলা কেন তারা বারবার কেঁদে ওঠে। তো এই সম্বন্ধে যদি আমরা বাড়ির বড়োদেরকে জিজ্ঞেস করি বা ডক্টরকে কল করি সেই মুহূর্তে, তো ডক্টর প্লাস বাড়ির বড়রা বলে থাকেন যে ইটস টোটালি নর্মাল, অর্থাৎ সব কিছু ঠিকঠাক আছে, বাচ্চা একটু পরে ঘুমিয়ে পড়বে অটোমেটিক্যালি। কিন্তু আমরা যারা বাচ্চার বাবা মা, আমরাও তো নতুন প্যারেন্টস হয়েছি, তা আমাদের সেটা বিশ্বাস হয় না, বা বিশ্বাস হলেও চিন্তা হতে থাকে যে আমার বাচ্চাটা কেন কাঁদছে, নিশ্চয়ই কিছু তার প্রবলেম হয়েছে। কিন্তু ধীরে ধীরে কিছুটা সময় পর আমরা বুঝতে পারি যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি নর্মাল ছিল এবং অত চিন্তা করার কোনো কারণ ছিল না। কিন্তু একটা কথা বলতেই হয় যে কিছু তো সমস্যা হয় থাকে, না হলে বাচ্চা কেন কাঁদবে। কিন্তু সেই সমস্যাগুলোই আজকে আমরা আলোচনা করব। তো চলো সমস্যাগুলো আলোচনা করা যাক। তো প্রথম যে সমস্যাটা সেটা বলতেই হয় যে খিদে। রাত্রিবেলা ঘুমের মধ্যেও বাচ্চার কিন্তু খিদে পেয়ে থাকে। আর বাচ্চা নিউবর্ন বেবিদের মানে 0 to 6 মান্থস বাচ্চাদের মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই খিদে পেয়ে যায়। কোনো বাচ্চার সেটা 1.5 ঘন্টা হতে পারে, কোনো বাচ্চার সেটা 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে পারে। তো খিদে কিন্তু পেয়ে যায়। তো সেখানে আমাদেরকে রাত্রিবেলা ঘুমের মধ্যেও এটা মেনটেন করতে হবে বাচ্চার বাবা মাকে, স্পেশালি মাকে, যে বাচ্চাকে যেন 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো হয়ে থাকে। যদি সে ব্রেস্ট ফিড করে তাহলে ব্রেস্ট ফিডিং করাতে হবে, আর সে যদি ফর্মুলা খায় তাহলে সেই ব্যবস্থা কিন্তু মাকেই করতে হবে। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে বা 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু বাচ্চাকে খাওয়াতেই হবে, নাহলে সে বারবার জেগে উঠবে, এবার তার খিদে পাবে, সে হয়তো আবার ঘুমিয়েও পড়বে কিন্তু আবার উঠে পড়বে। তার জন্য তোমাকে খাওয়াতে হবে বারবার বাচ্চাকে। এটা হচ্ছে প্রথম কাজ। তা না হলে বাচ্চার ঘুমটাও ঠিকঠাক হবে না এবং সেই শান্তিতে ঘুমোতে পারবে না, প্লাস তুমি তো পারবেই না। তো বাচ্চাকে তুমি বারবার খাও, দেখো তুমি এই জিনিসটা চালিয়ে দেখো কিছুদিন এবং দেখবে যে সে ঠিকঠাক ঘুমোচ্ছে। দ্বিতীয়ত যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে, বাচ্চা যদি তবুও পেট ভর্তি অবস্থাতেও কাঁদতে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে বাচ্চার হয়তো পেটে ব্যথা করছে, অর্থাৎ তার হয়তো কলিক পেনস হচ্ছে। সেটা কি হয়, সেটা হচ্ছে বাচ্চাকে হয়তো তুমি খাইয়েছো, খাওয়ানোর পরে তাকে ঠিকঠাক তার ভিতরে যে গ্যাস আছে সেগুলো হয়তো বাইরে আসেনি, অর্থাৎ তাকে ঢেকুর তোলাতে হবে। তো ঢেকুর আমরা কীভাবে তোলাবো, এটা একটা কিন্তু বিশাল বড় প্রশ্ন, যে আমরা একটা ছোট্ট শিশুকে কীভাবে ঢেকুর তোলাবো। তো কী করতে হবে তোমাকে আমি বলছি, দেখো তোমার বাচ্চাটাকে তুমি এইভাবে নাও, এইভাবে পিঠে নাও, তার মুখটা যেন তোমার ঘাড়ের উপরে থাকে, অর্থাৎ সে যেন নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারে। এভাবে নিয়ে তার পিঠে এইভাবে 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 ওপর দিকে তুলতে থাকো, দেখবে মোটামুটি 1 মিনিটের মধ্যেই তার একটা ঢেকুর উঠে যাবে। এই ঢেকুরটা উঠলে বাচ্চা অনেকটাই রিলিফ পায়, অর্থাৎ তার পেটের ভেতর গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তার ভেতরে যেটা অপ্রয়োজনীয় গ্যাস থাকে সেটা বেরিয়ে যায়। তো এটা তোমাকে করতে হবে যে বাচ্চার ঢেকুর তোলানোর ব্যবস্থাটা মাকে কিন্তু একটু মেনটেন করতে হবে, তাহলে তার কলিক পেন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। অথবা আমার ডক্টর যেটা সাজেস্ট করেছিলেন বাচ্চার জন্য, যে বাচ্চাকে 2-3 ঘন্টা পর পর তুমি যখন খাওয়াচ্ছ তারপরে যদি পারো তাহলে হাফ চামচ বা 1 চামচ, অ্যাজ ডক্টর রেকমেন্ডেড, তুমি গ্রাইপ ওয়াটার খাওয়াতে পারো, পুরো অর্থে গ্রাইপ ওয়াটার খাওয়াতে পারো। সেটা আমার বাচ্চার জন্য ভালো ছিল, তোমার বাচ্চার জন্য তুমি কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে পারো। 3 নম্বর কারণে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, বাচ্চার কিন্তু ডায়াপার তোমাকে দেখতেই হবে। রাত্রেবেলা তুমি হয়তো একটা ডায়াপার পরে ঘুমিয়ে রেখে দিলে, তারপরে বাচ্চা উঠে বারবার কান্না করছে, তার খিদেও খাওয়াচ্ছ, সে খাচ্ছেও না, আবার তার হয়তো পেটেও ব্যথা করছে না, তবুও সে কাঁদছে। তো কী করতে হবে, তোমার কিন্তু তার ডায়াপার চেক করতে হবে বারবার। আর রাত্রেবেলা তোমার এটা করা উচিত যে রাত্রেবেলা একবার অন্ততপক্ষে তার ডায়াপারটা চেঞ্জ করতে হবে। কারণ কি হয়, তুমি তার হয়তো ডায়াপার ফুল হয়ে গেছে, সেটা তাকে চেঞ্জ করতে হবে, তার অস্বস্তি হচ্ছে, তো বাচ্চা তো অস্বস্তি হচ্ছে, বাচ্চা হলো কী হবে, সে তো মানুষ, সে তো বুঝতে যাচ্ছে, তার তো ফিলিংস রয়েছে, তার ফুল হয়ে গেছে ডায়াপারটা, তো সেটা তাকে চেঞ্জ করাতে হবে। তার জন্য তোমাকে চেক করতে হবে এবং হয়তো সে পটি করে ফেলেছে, তার জন্য তার ডায়াপারটাকে চেঞ্জ করে ফেলো। এটা হচ্ছে তোমার তৃতীয় রিজন। অনেক সময় কী হয়, তার বাচ্চার ডায়াপারটা তুমি হয়তো একটু এক্সট্রা লং সাইজের পরিয়ে ফেলেছো, তার সাইড দিয়ে লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তুমি ডায়াপারটা দেখো এবং চেঞ্জ করে ফেলো, দেখবে তোমার বাচ্চা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। 4 নম্বর কারণটা আমি বলতেই পারি যে ফিয়ার বা ইনসিকিউরিটি। অর্থাৎ বাচ্চা যখন তোমার পেটের মধ্যে ছিল, তুমি যখন অন্তঃসত্ত্বা ছিলে, তখন তো বাচ্চা একদম কোজি অবস্থায় সে রিলিফ নিয়ে খুব সুন্দরভাবে ঘুমোচ্ছিল, একদম এইরকমভাবে ঘুমিয়ে থাকে, তো ঘুমোচ্ছিল। কিন্তু বাচ্চা যখন বাইরের পরিবেশে এসেছে, তার তো বাইরের লোকজন, আলো বাতাস, সূর্যের তাপ, রুম আশেপাশের লোকজনের কথাবার্তা, সেগুলো তো একদম সামনে থেকে ফিল করছে। একদম পেটের মধ্যে একদম শান্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় থেকে ফিল করা আর সামনে থেকে একদম ডিরেক্টলি ফেস করা, সেটা তো অবভিয়াসলি একটু প্রবলেম হবেই। তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে রাত্রিবেলা যখন বাচ্চা ঘুমোচ্ছে
সে যেন সে ভয় না পায় অথবা ইনসিকিউরিটিতে না ভোগে যে আমার মা আমার কাছে নেই বা আমার কাছের লোকজন আমার কাছে নেই। তো তোমাকে কী করতে হবে, তুমি যতটা পারবে তোমার বাচ্চাকে তোমার টাচে রাখো, যে সে যেন সবসময় তোমার কাছে থাকতে পারে। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বাচ্চাকে তুমি যতটা পারবে মায়ের টাচে রাখা খুব জরুরি। 4 নম্বর আমি বলতে পারি, তুমি তোমার আশেপাশের যে রুম এনভায়রনমেন্ট বা রুমের টেম্পারেচার সেটা ঠিকভাবে খেয়াল রাখো। স্পেশালি সামার সিজনে যাদের এসি রয়েছে বাড়িতে বা কুলার রয়েছে তাদের কিন্তু অতটা সমস্যা নেই, কারণ সে বাইরের টেম্পারেচারটা দেখে ঘরের টেম্পারেচার ঠিক করে নিতে পারে। কিন্তু যাদের বাড়িতে সেসব নেই তারা কী করতে পারো, যে সিলিং ফ্যানে কী হয় না সময় একটা গরম হাওয়া আসে উপর থেকে, গরম বাতাসটা নামে, সেখানে বাচ্চার কিন্তু গরম লাগতে পারে। তার পরিবর্তে আমি সাজেস্ট করতে পারি যে তুমি একটা টেবিল ফ্যান লাগাও, একদম ডিরেক্টলি বাচ্চার দিকে ফেস করে নয়, একদম সাইড করে লাগাও, একটু অ্যাঙ্গেল করে, যাতে বাচ্চাকে ডিরেক্ট বাতাস না লাগে কিন্তু রুম টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, যাতে বাচ্চা একটু শান্তিতে ঘুমোতে পারে। তারপর তো গরম লাগে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর 5 নম্বর যেটা আমি বলতে পারি, 5 নম্বরটা হচ্ছে যে ক্লদিং, অর্থাৎ বাচ্চার জামা কাপড় তুমি কিন্তু তাকে কখনোই এটা ভাববে না যে আমি দুটো ফ্যান চালিয়েছি বা তাকে খুব বাতাসের মধ্যে রেখেছি, সেখানে আমি তাকে একটা মোটা জামা কাপড় পরিয়ে রাখি বা তার গায়ে একটু হালকা কাপড় চাপা দিয়ে রাখি, একটা চাদর দিয়ে দিই বা কিছু ব্ল্যাঙ্কেট দিয়ে দিই, এসব কিন্তু কখনো ভুল করেও করবে না। বাচ্চার কিন্তু আমাদের থেকে বেশি গরম লাগে। তো যতটা পারবে তাকে একদম ঢিলেঢালা পোশাক পরানোর চেষ্টা করবে, একদম ঢিলেঢালা, আর একদম কটন হওয়া চাই, একদম সুতির পোশাক পরাবে ঢিলেঢালা, আর তার যেন গরম না লাগে সেরকম দেখে। সেখানে কী করতে পারো, তোমরা বারবার চেক করবে সে যেখানে শুয়ে আছে তার তলাটা যেন নিচের দিকটা, সে শুয়ে থাকা নিচের অংশটা যেন ঘেমে ভিজে না যায়। যদি ভিজে যায় তুমি সেটা চেঞ্জ করে নাও তাকে, অথবা তাকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় শিফট করো, সেখানে কিন্তু সেটা করা যেতে পারে। বাচ্চাকে যতটা সম্ভব তুমি তাকে একটা সুস্থ পরিবেশ দাও এবং তুমি তাকে জামাকাপড় ঠিকঠাক পরাও, সুতির কটনের সফট জামাকাপড় পরাও। আর আফটার অল তুমি তো একদম নিজের মা, তুমি জানো বাচ্চার কী করলে বাচ্চা খুব ভালো থাকবে, সেটা তোমার থেকে ভালো কিন্তু কেউ জানে না যে তোমার বাচ্চা কিসে ভালো থাকবে। তো তুমি তোমার বাচ্চাকে খেয়াল রাখো, আর আশা করি তোমার বাড়ির খুদেটি তোমার বাড়ির সকলের মন জয় করতে চলেছে এবং সবাইকে নিয়ে সে নিজেও ব্যস্ত থাকবে এবং সবাইকে সে ব্যস্ত রাখবে এবং তোমাদের সময়টা খুব ভালোভাবে পার হবে। তো চলো আজকের মতো এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।